সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইভেল ২১ রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, বিশ্বব্যাপী কোভিড-19-এর যে ব্যাপক একটি ভীতি, সংক্রমণ, সেখান থেকে মৃত্যু, সেই মৃত্যু ভীতি তো রয়েছেই, সেই ভীতিটা আমাদের দেশেও রয়েছে। বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্রকোপ এখন দেখা দিয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সংক্রমণ, সেই ভীতি দিন দিন বাড়ছে। সেই সাথে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের 15.5 মাস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেই একেবারে প্রাথমিক পর্যায়ে, কিংবা যদি আমরা উল্টা দিকেও বলি যে প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সমস্ত শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। কিছুটা হয়তো সচল থাকার চেষ্টা করছে অনলাইনের মাধ্যমে, কিন্তু সেটাও কিন্তু সব পর্যায়ে বা একেবারে আমরা যদি বলি যে সরকারি বেসরকারি সেই সমস্ত জায়গাগুলোতে সমানভাবে সেই ক্লাস হচ্ছে না। সেখান থেকে আজকে আমরা যদি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, সেই আলোচনাটাই মূলত করতে চাই। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কিছুটা সচল থাকলেও সেই অনলাইনের মাধ্যমে ক্লাস পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা বলা হয়ে থাকে কিংবা ক্লাস যেটাই হোক না কেন তেমনভাবে কিন্তু চোখে পড়ছে না সেই কার্যক্রম যে শেষ করতে পারবে কিনা শিক্ষার্থীরা। তারা স্নাতক বা স্নাতকোত্তর যে পর্যায়ে যারা রয়েছে তাদের সেই যে একটা সেশন জটের ভীতি, সেখান থেকে ক্যারিয়ার বা চাকরি জীবনের কথা তারা যেটা ভাবছে, সেই জায়গাগুলো খুব বেশি দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে আমাদেরকে। আজকে সেই দুশ্চিন্তা থেকে এই যে শিক্ষা খাতের, কেউ বলছে এই ক্ষতিটা অপূরণীয়, কেউ বলছে যে এটা পূরণীয়, কিন্তু সেই পূরণ করতে অনেকটা সময় লেগে যাবে। সেই পূরণটা করতে যে অনেকটা সময় লেগে যাবে, আসলে কতটা সময় লাগবে, ক্ষতিটা আমরা আদৌ পুষিয়ে নিতে পারবো কিনা, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে ইভেল ২১ রাতে কথা বলতে চাই। এবং যে শিরোনামে আলোচনাটা আমরা বেগবান করতে চাই সেটি হচ্ছে অনলাইন পরীক্ষা ও সেশন জট। এবং এই আলোচনা যাবার আগে যাদেরকে পেয়েছি তাদের সাথে অবশ্যই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আরিফা রহমান রুমা, শিক্ষক ও গবেষক। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং আমাদের সাথে ভার্চুয়ালি আরও যুক্ত রয়েছেন মুস্তফা মল্লিক, বিশেষ প্রতিনিধি চ্যানেল আই। আমি শুরুতেই আজকে ইভেল ২১ রাতে যারা সম্মানিত অতিথি, আমি আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইভেল ২১ রাতের এই আলোচনায়। ধন্যবাদ জানাতেই হচ্ছে সময় দিয়েছেন। শুরুটা করব অধ্যাপক আব্দুল মান্নান স্যার আপনাকে দিয়ে। আমাদের যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা খাতে যেটা বলছিলাম, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি আমরা বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা একেবারেই বন্ধ রয়েছে। কিছু কিছু পরীক্ষা নেওয়ার চেষ্টা হয়েছে বিক্ষিপ্তভাবে, এবং তাও সব বিশ্ববিদ্যালয়ে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিছুটা এগিয়েছে। সেই জায়গাটা থেকে একটা বৈষম্য তো তৈরি হয়েই যাচ্ছে, যারা পাবলিকে পড়ছে কিংবা যারা প্রাইভেটে পড়ছে। সেশন জটের ভীতিটাও তো আছে। সেই জায়গাটা থেকে অনলাইন ক্লাস বা পরীক্ষার কথা এখন ভাবা হচ্ছে। কতটা দ্রুত এই কার্যক্রম শুরু হওয়া দরকার, আপনি কি ভাবছেন? ধন্যবাদ। আপনার বিষয়টি খুবই সময় উপযোগী আমি বলবো, কারণ আমরা এমন একটা বিষয়ের কথা বলছি, আলোচনা করতে এখানে বসছি রাতে, যে বিষয়টি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বকে খুব চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বিশ্বের কথা নাই বা গেলাম, আমরা বাংলাদেশের কথায় যদি আসি, আমি কালকে একটা পত্রিকায় পড়ছিলাম, সম্ভবত দৈনিক সমকালে বা অন্য কোনো একটা পত্রিকায়, যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যেই 1.5 বছরে সেশন জটে পড়ে গিয়েছে। 1.5 বছরে সেশন জটে পড়ে গিয়েছে। অর্থাৎ যারা গত বছর এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিল, তারা এখন পর্যন্ত সেই পদ্ধতি প্রসেস সম্পূর্ণ করতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয় নাই। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। আবার আপনি সামগ্রিকভাবে যেটা বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থী সংখ্যা, আমরা যেটাকে বলি এই শিক্ষা ফ্যামিলি, তার সংখ্যা হচ্ছে প্রায় 5.6 কোটি। আমি একেবারে স্কুল কেজি থেকে প্রি প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই বিশাল একটা জনগোষ্ঠী। এটির মধ্যে আমি যেটা দেখি, আমরা একটা প্রজন্মকে সম্ভবত শিক্ষা থেকে দূরে, তারা অনেক কারণে চলে যাচ্ছে, হারিয়ে ফেলছি। এবং ইউনিসেফ সম্প্রতি একটা স্ট্যাটিস্টিক্সে বলেছে, সারা বিশ্বে তো বটেই, বাংলাদেশে 25% ছেলে মেয়ে, এটা বেশ আগের একটা স্ট্যাটিস্টিক্স, যে আর মাধ্যমিক পর্যায়ে ফিরে আসবে না স্কুলে বা কলেজে। আরেকটি হচ্ছে
মেয়েদের ক্ষেত্রে যে যে অর্জনটা আমরা করেছিলাম গত 50 বছরে নারী শিক্ষা, সেটি একেবারেই তছনছ হয়ে গিয়েছে। কারণ আমার জানা মতে অনেক পরিবারের মেয়ে যেহেতু কলেজে যাচ্ছে না, ইউনিভার্সিটি যাচ্ছে না, তাকে বিয়ে দিয়ে দাও। আমাদের দেশে, আমাদের সমাজে যেটা হয়, একবার বিয়ে হয়ে গেলে তার আবার লেখাপড়ায় ফেরাটা খুবই কঠিন হয়ে পড়ে। সুতরাং আমরা অর্থনৈতিক যে ক্ষয়টা হচ্ছে, অর্থনৈতিক যে রক্তক্ষরণটা হচ্ছে সারা দেশে সারা বিশ্বে, সেটা এক সময় কাটিয়ে উঠতে পারবো। অলরেডি আমি গতকাল দেখছিলাম আমেরিকা কাটিয়ে উঠছে, অনেক দেশ কাটিয়ে উঠছে, আমরা হয়তো কিছুটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু শিক্ষার সাথে যেহেতু একটা বয়সের ব্যাপার আছে, যেহেতু একটা কি বলে যে চিন্তা শক্তির জগতের ব্যাপার আছে, এই 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 ক্ষতিটা আমরা কাটিয়ে উঠতে পারবো না। এখন আমি আসি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে। যেহেতু এক সময় আমি মঞ্জুর কমিশনের দায়িত্বে ছিলাম, আমরা বহুবার বলেছি যে সরকার অনেক সুবিধা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, কিন্তু আমি খুব দুঃখের সাথে বলতে হয় আমরা সব ক্ষেত্রে সেটা পারি নাই। পেরেছে এরকম বিশ্ববিদ্যালয় আছে। আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমি এখন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে 2টো ক্লাস নেই। একটু আগে আমি ক্লাস শেষ করলাম। আমি একেবারে শুরু থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত যে ক্লাসগুলো আমার হয়েছে, সেই ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্স প্রায় 100%, প্রায় 100%। মাঝে মাঝে একজন দুজন অনুপস্থিত থাকতেই পারে, 100%। এইটা কিন্তু সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেলায় প্রযোজ্য না। কারণ হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্ল্যাটফর্মটা তৈরি করতে পারে নাই বা তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করে নাই। আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আমার মেয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস হয়, পরীক্ষা হয়। মাঝে মধ্যে সরকারের কিছুটা অপরিণামদর্শী সিদ্ধান্ত দেয় যে পরীক্ষা বন্ধ, কিন্তু তারা পরীক্ষা চলছিল এই সময় তারা পরীক্ষাটা বন্ধ করে দিল, আবার কিছুদিন পরে বললো যে পরীক্ষা নেওয়া যাবে। সুতরাং এখানে সরকারের একটা দায়িত্বশীল ভূমিকা কথা আমি বলবো, তারা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। সুতরাং আমরা যখনই খুলে, কখন খুলবে এটা জানি না। একটু আগে আমি দেখছিলাম চীন, যেখান থেকে এই বলা হচ্ছে এই কোভিড-19টার উৎপত্তি, সেখানে 100 মিলিয়ন মানুষ টিকা দিয়েছে। সেখানে আবার অনেক জায়গায় কিন্তু কোভিড-19টা ফিরে এসছে। চীনে অলরেডি একটা সমুদ্র বন্দর বন্ধ করে দিয়েছে কোভিড-19 কারণে। তো এই কোভিড-19 এখন যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট বলছে, এটা ভারতে বলা হচ্ছে, ভারতে শুরু হয়েছে, এটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এখন আমাদেরকে, যেহেতু এটা একটি অভাবনীয়, অভূতপূর্ব একটি সমস্যা, আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। তবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি না। জি, নিশ্চয়ই স্যার, আপনার কাছে আবারও আসতে চাই। আরিফা রহমান রুমা, আপনার কাছে অনলাইন পরীক্ষার কথা তো উঠছেই এখন, বিশেষ করে যেটা স্নাতক পর্যায়ে, স্নাতকোত্তর পর্যায়ে, সেই পর্যায়ের শিক্ষার্থীরা খুবই চাচ্ছে তারা পরবর্তী তাদের জীবনটা শুরু করবার জন্য। কিন্তু একটি ব্যাপার এখন আবার অনেক বেশি আলোচনায় চলে এসেছে, সেটা হচ্ছে যে ব্যাপকভাবে বা একটা নির্দিষ্ট সময় ধরে অনলাইনে ক্লাস না নিয়ে যদি সেই মূল্যায়নের দিকে যায়, সেই ব্যাপারটা আসলে কতটা যৌক্তিক হবে, নাকি তার আগে একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাস হওয়া খুব বেশি জরুরি পরীক্ষা নেয়ার আগে? দর্শকদের শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কারণটা কি, ডিস্টেন্স মোডে, যেমন আমার ইউনিভার্সিটিতে কিন্তু ডিস্টেন্স মোডে পড়ানো হয়, হ্যাঁ, ওপেন ইউনিভার্সিটিতে। তাহলে মানে সেখানকার স্টুডেন্টরা অভ্যস্ত, প্লাস আমরা এই ডিস্টেন্স মোডে পড়ানোর জন্য আমরা কিন্তু তাদেরকে ধরেন তারা যে বইগুলো পড়ে, যে কন্টেন্টগুলো তারা পায়, ওগুলো এমনভাবে লেখা থাকে যে কোনো টিচার ক্লাসে আর কি ক্লাস লেকচার দিচ্ছে। প্লাস আমি কিন্তু যেমন এই কোভিডের ভেতরেও ভিডিও ক্লাস নিয়ে এসেছি একেবারে সাথে কয়েকদিন, যে 20টা করে, যার ফলে হয়েছে কি, তারা যেহেতু টেলিভিশনে আমাদের ক্লাস দেখতে পাচ্ছে, আমি আমার ইউনিভার্সিটির কথা বলছি, তাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না, তারা তো অভ্যস্ত এই সিস্টেমে। কিন্তু জেনারেল যে ইউনিভার্সিটিগুলো, যেমন আমি আসলে কথাও বলেছি কয়েকটা ইউনিভার্সিটির সাথে, কোনো ডিপার্টমেন্ট কিন্তু ক্লাস নিয়েছে। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের কথা যদি বলেন, তারা কিন্তু রেগুলার ক্লাস নিয়েছে এবং তারা এক্সামের দিকে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এবং ইউজিসিতেও দেখলাম যে সব ইউনিভার্সিটিতে যেন স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই পরিকল্পনায়, আসলে যে সিচুয়েশন স্যার যেটা বললেন যে আসলে এটা
কবে যে স্বাভাবিক হবে আমরা কিন্তু আসলে জানি না। যার ফলে আপনি তো এখানে মানে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। সেখানে সেই হিসেবে একটা হতে পারে যে ইউজিসি কিন্তু লোন দিচ্ছে নানাভাবে ডিভাইস কেনার জন্য। তারপর আমাদের বাংলাদেশের যে মোবাইল কোম্পানিগুলো আছে তাদের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে যে খুবই স্বল্প মূল্যে মাসে মাত্র 100 টাকা 120 টাকায় তারা যেন একটা প্যাকেজ, একটা যেটা যাতে তাদের ক্লাস পরীক্ষা সবকিছু তারা কভার করতে পারে, এরকম একটা প্যাকেজের জন্য। তারপর একটা হচ্ছে মোবাইল সেট কেনার জন্য যেমন লোন দিচ্ছে, আবার আপনি যদি ল্যাপটপ নেন ল্যাপটপের জন্য কিন্তু মাত্র 1000 টাকা মাসে ভাড়াও দেওয়া হচ্ছে। এটা কিন্তু ইউজিসি কিন্তু এগুলো প্রোভাইড করছে এবং এখনো করেনি, মানে সেই প্রসেসে তারা আছে। এবং অসচ্ছল স্টুডেন্ট যারা, তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, কারাই সাহায্য চায়, তারা বিভিন্ন ইউনিভার্সিটির কাছ থেকে সেই অ্যাপ্লিকেশনগুলো কালেক্ট করে এর বাইরে আর একটা কাজ করছে, সেটা হচ্ছে এনআইডি কালেক্ট করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে যে তাদেরকে যেন ভ্যাকসিনাইজ করা হয়, আগে থেকে ভ্যাকসিন দেওয়া হয়। তো এই প্রসেসগুলো ভিতর দিয়ে আসলে আপনাকে যেতে হবে। এবং যেসব ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট কিন্তু ক্লাস নেয়নি। আমি যেমন ফিজিক্সের কথা বলেছি, তার মানে এই না যে সব পাবলিক ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্ট ক্লাস নিয়েছে। যারা ক্লাস নেয়নি তাদের অবশ্যই একটু হলেও, কারণ হয় কি এমন কোনো কন্টেন্ট থাকে যেটা দেখা যাচ্ছে যে বোঝার জন্য স্যারের একটু, টিচারের একটু হেল্প লাগে। সেই জন্যই তো আসলে আমাদের ক্লাস রুমের টিচার আসলে কি করেন এই লেভেলে, যে গ্রাজুয়েশন লেভেলে তো ছেলেমেয়েরা একদম ছোট না, আর সব কিছু তো নিজে পড়ে অনেক সময় বোঝাও যায় না, বোধের বাইরে থাকে। সেই জন্য যেটা আসলে আমাদের ওপেন ইউনিভার্সিটিতে করা হয়, আমরা টিউটোরিয়াল ক্লাস বলতাম। 7 দিনে 6 দিন ছেলেমেয়েরা তাদের বাড়িতে বসে আমাদের যে একটা বইয়ের মতো করে দেওয়া হয় ওটা তারা পড়ে যে জিনিসটা আসলে বোঝে না ওরা 7 ডেজে যে ওটা টিউটোরিয়াল ক্লাসে টিচারের কাছ থেকে বুঝে নেয়। এরকম যদি একটা প্রসেসের ভিতর দিয়ে অন্যান্য ইউনিভার্সিটিগুলো এখন যায়, যে রোজ যদি সম্ভব না হয়, কারণ কি অনেক ইউনিভার্সিটির অনেক ছেলেমেয়েরা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, সেখানে আপনার নেটওয়ার্কটা আসলে কেমন আছে, যদিও এখন সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি এক জায়গা না হলেও হয়তো কয়েক হাত দূরে, যে একটু আধা কিলোমিটার বা আর একটু কোয়ার্টার কিলোমিটার দূরে যে হয়তো নেটওয়ার্ক পাওয়া যায়, এরকম অবস্থা কিন্তু এমন নাই যে একেবারে নেটওয়ার্ক আশেপাশে কোথাও পাওয়া যায় না। যার ফলে আমি আসলে বলেছি যে রোজ ক্লাসটা যদি নাও নেওয়া যায়, সেরকম টিউটোরিয়াল ক্লাসের মতো করে যদি সপ্তাহে 2 দিন 3 দিনও যদি নেওয়া যায়, তারপরে পরীক্ষাটা নিলে অবশ্যই ভালো। এবং ক্ষতি তো হয়েছে, এই ক্ষতি তো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই। এবং ইউকের কি একটা ইউনিভার্সিটির কথা জানি যে সেখানে শুধু অ্যাসাইনমেন্ট দিয়েই পরীক্ষা কভার করা হচ্ছে, জাস্ট অ্যাসাইনমেন্টের মাধ্যমে। হ্যাঁ, তো আমাদের তো এটা মানে এভাবে আসলে কাটিয়ে ওঠার একটা চেষ্টা করতে হবে। অর্থাৎ যেভাবেই হোক সেই কিছুটা হলেও তাদেরকে ক্লাস নিয়ে তারপর মূল্যায়নের মাথায় রাখতে হবে, মানে ক্লাসে বাচ্চারা কি করে, নলেজ অ্যাচিভ করে। তো নলেজ আমার পাওয়ার একটাই কিন্তু ওয়ে না, আরো অনেক ওয়ে আছে। একটা হচ্ছে ক্লাসে টিচার বুঝিয়ে দিল বই, এর বাইরেও যেটা বললাম যে ভিডিও ক্লাস করে করেও যদি পাঠানো যায়, স্টুডেন্টকে দেওয়া যায়, প্রতিটা মানে ইউনিভার্সিটি যদি আলাদা করে এরকম সাইট খুলে খুলে সেটাও যদি করে, মানে অনলাইনের দিকে একদম পুরোপুরি এই মুহূর্তে যাওয়ার যদি একটা মানে উপায় পাওয়া যায়, অর্থাৎ বিকল্প যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার কাছে আবার আসতে চাই মুস্তাফা মল্লিক, আপনার কাছে। আপনার তো নিশ্চয়ই এই জাতীয় তথ্য সংগ্রহ করতে গিয়ে কিছু শিক্ষার্থীর সাথেও কথা বলার সুযোগ হয়েছে। সেখানে একদিকে বলা হচ্ছে বাংলাদেশের এখন, একটু আগে আরিফা রহমান রুমা যেটা বললেন যে মোটামুটিভাবে ইন্টারনেট সেই পাওয়া যায়, কানেকশনটা পাওয়া যায়, এরকম বাংলাদেশের এখন একদম প্রান্তিক অঞ্চলেও হয়তো সম্ভব, কিন্তু ইন্টারনেটের গতি নিয়ে একটি বড় প্রশ্ন রয়েছে। আবার যেখানে আমরা বলছি যে ডিভাইসের ব্যাপারে নানান ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে, সেখানেও বিভিন্ন জায়গার যে তথ্য সেটা উঠে আসছে, বলা হচ্ছে যে না, ডিভাইস নিয়ে এখনো প্রান্তিক পর্যায়ে অনেক শিক্ষার্থীদের অনেক সমস্যা রয়েছে। আপনার কাছে এই জাতীয় কি তথ্য রয়েছে, কি বলছে শিক্ষার্থীরা? ধন্যবাদ আপনাকে। এবং আমি খুব মনোযোগ সহকারে আমাদের মান্নান স্যার এবং যে আপা কথা বলছিলেন তার কথা শুনছিলাম। গণমাধ্যম কর্মী হিসেবে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। আমি একটি উদাহরণ দিয়ে আলোচনাটি ভাবে শুরু করতে চাই যে আসলে বাংলাদেশে প্রাক প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত সরকারি বলছে প্রায় 4,90,00,000 শিক্ষার্থী রয়েছে। এদের যারা এর মধ্যে হচ্ছে প্রায় 66,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, 26,000 মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, 600টির মতো
সরকারি কলেজ রয়েছে, 47টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 105টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং আমি যতগুলো ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললাম, ঠিক অতগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন, অর্থাৎ 66,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 66,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যে মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলি, সরকারি 680টা সহ বেসরকারি সবকিছু মিলে প্রায় 16,000-এর মতো হবে। এর সাথে সাথে পলিটেকনিক থেকে শুরু করে অন্যান্য আরো যদি ধরি সেটি 26,000-এর মতো হবে। 26,000 শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, 47টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, 105টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের এক একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছে এবং তাদেরকে পরিচালনা করা হচ্ছে মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আমার কাছে না কেন যেন মনে হয় প্রত্যেকটা জায়গায় এই যে কোভিড, অর্থাৎ 18ই মার্চ থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হলো, তারপরে পরিস্থিতি নির্ণয়ে আমরা সবাই ব্যর্থ হয়েছি। আমরা কিছুদিন পর পর টেলিভিশনের দিকে তাকিয়ে রয়েছি, আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের যে জাতীয় পরামর্শ কেন্দ্র রয়েছে, তারা একটা পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন বন্ধ আরো বাড়ানো হয়েছে, আরো বাড়ানো হয়েছে, আরো বাড়ানো হয়েছে। আমি জানি না এখন সামনে যে বন্ধটা রয়েছে আরো বাড়াবে কিনা। উদাহরণ দিয়েছিলাম যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, তারা কিন্তু একটি দিনের জন্য তারা তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ করেনি, কারণ তারা 18ই মার্চ যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলো, তার পরের মাসেই তারা অনলাইন কার্যক্রম শুরু হলো এবং তাদের একটা অনলাইনে প্রশিক্ষণ দিল এবং তারা এখনো তারা পরীক্ষা নিচ্ছে এই লকডাউনের সময়। আমরা চ্যানেল আইয়ে গত পরশুদিন সেই রিপোর্টটি দেখিয়েছি। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সের উদাহরণটা এভাবে দিলাম যে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো পারিনি। এবং আমি যতগুলো শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই বলেছে তারা শ্রেণী কার্যক্রমে ফিরে যেতে চায়। শ্রেণী কার্যক্রমে ফিরে যাওয়ার অর্থ এটা নয় যে তারা তাদের শিক্ষা কার্যক্রমে তাদের বিদ্যালয়ের ক্লাসটায় যেতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের যে কোনো কারণেই হোক তাদের পরীক্ষা গ্রহণ করা হোক। আমি রাইফেলস স্কুলকে দেখেছি, আরো কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তারা তাদের বার্ষিক স্পোর্টস সেটাও তারা অনলাইনে নিয়েছে। শুধুমাত্র দৌড়ের জায়গায় তারা দাবা খেলাটা দিয়েছে, যেমন খুশি তেমন যেগুলো রুমে করা যায় সেগুলো তারা করেছে। কিন্তু আমরা পরিস্থিতি নির্ণয়ে ব্যর্থ হয়েছি। আমরা বলছি যে আমাদের 37,500 মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ রয়েছে, সরকারি শ্রেণী কক্ষগুলো ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। আমরা যদি মনে করি যে করোনার পূর্ববর্তী অবস্থায় আমরা আবারও খোলার পরে ওভাবে চলে যেতে পারবো, সেটা বোধহয় আসলে সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। তবে যেসব জায়গায় প্রকোপ কম আছে আমরা আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম গুলো ব্যবহার করে সেই কার্যক্রমগুলো শুরু করতে পারি। আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করব। যেমন ধরুন হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল, তাদের শিক্ষার্থী সংখ্যা 12,000, তার মানে দাঁড়াচ্ছে যে 12,000-এর শিক্ষার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ক্যাম্পাস। সেখানে কি আমরা একদিন করে মাত্র 100 জন শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম নিতে পারি না? নিশ্চয়ই আমরা পারি। এগুলো আসলে প্রশাসনের এখন ভাবা দরকার। আমরা টেলিভিশনের যে দেখাচ্ছে বাংলাদেশ টেলিভিশন, আমরা বাংলাদেশ রিপোর্টার্স ফোরাম একটা জরিপ করেছিলাম যে কত শতাংশ শিক্ষার্থী এই কার্যক্রম দেখে। সেখানে 80% শিক্ষার্থী বলছে তারা এই শিক্ষা যে বাংলাদেশ টেলিভিশনে যে অনুষ্ঠানটি দেখায় তারা সেটি দেখে না। সুতরাং আমাদের নতুন করে ভাবার সময় এসে গেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম যেগুলো সরকার প্রতিষ্ঠা করেছে কিংবা বেসরকারি ভাবে হয়েছে সেগুলো ব্যবহার করা দরকার। মডেল মানে অর্থাৎ 100টা উপজেলায় অথবা 100টা গ্রামে যেখানে প্রকোপ এখনো 5% কম, সেসব জায়গায় শ্রেণী কার্যক্রম শুরু করা উচিত। যদি সফল হয় তার পরবর্তীতে আমরা যাব। কিন্তু শুধুমাত্র টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবো আর 1 মাস পরে বলবে আরো কার্যক্রম বাড়িয়ে আরো বাড়ানো হলো, এগুলো আসলে এখন অভিভাবক এবং শিক্ষার্থীরা দেখতে চায় না। অধিকাংশ শিক্ষার্থী এখন একটা মানসিক পেইনের ভিতরে আছে, নানা রোগে তারা জর্জরিত হয়েছে, তারা হাসতে ভুলে গেছে, শৈশব কি জিনিস তারা জানেই না। 2019 সালে যে শিক্ষার্থীর প্রি প্রাইমারিতে ভর্তি হওয়ার কথা ছিল তার এখন 1-এ থাকার কথা, যার যে 1-এ ছিল তার এখন 3-তে থাকার কথা, তারা আসলে এখন শ্রেণী কার্যক্রমই শুরু করেন। এগুলো নিয়ে আসলে ভাবা দরকার। সবাই শ্রেণী কক্ষে ফিরে যেতে চাচ্ছে, সেটা হোক মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ অথবা হোক সশরীরে। এটা সরকার এবং পরামর্শ কমিটি বলতে পারবে, কিন্তু বসে থাকার আর কোনো সুযোগ নাই। জি নিশ্চয়ই। জি জি, ছেলে রাইফেলসে পড়ে, 2 ছেলেই, যার ফলে ওটা আমি আসলে একদম সব ধরনের তাদের কিন্তু মানে কম্পিটিশন থেকে শুরু করে, এটা উনি ঠিকই বলেছেন,
এবং ক্লাস এবং কখনো যদি আমার বাচ্চারা অ্যাবসেন্ট থাকে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ফোন করে। কিন্তু কথা হচ্ছে যে এই সুবিধা তো বাংলাদেশের আপনি সব স্কুলে পাবেন না, এবং ওই স্কুলে যে বাচ্চারা আসলে পড়ে তাদের অভিভাবকের যে আর্থিক সামর্থ্য, এটা তো আপনি বাংলাদেশের সব স্কুলে আসলে ওটা অ্যাপ্লাই করাটা অনেক টাফ। যেমন ডিভাইসের কথা আমি বলছিলাম যে 41,501 জন স্টুডেন্ট অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছে এই লোনের জন্য, যেটা ইউনিভার্সিটি খুললে, যেটা ইউজিসি দিচ্ছে আর কি, ইউনিভার্সিটি খুললে 4 কিস্তিতে বা 1 কিস্তিতে 8,000 টাকা সুদমুক্ত তারা এটা পরিশোধ করবে ডিভাইসের জন্য। তো এটা দিয়েও মানে এটা বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু এটা পাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেয়া শুরু হয়েছে কিনা জানি না। মাইন্ড সেটআপটাই হচ্ছে আসলে একটা ব্যাপার যে আমাকে এখনো শুরু হয়নি। হ্যাঁ, মাইন্ড সেটআপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমাকে ওই কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে আমাকে এই ক্লাসরুমে যেই পড়াতে হবে। আমি সেটাই বলছি যে নলেজ অ্যাচিভ করার যেমন নানা ওয়ে আছে, ডেলিভারি দেওয়ারও কিন্তু অনেক ওয়ে আছে। জি নিশ্চয়ই। সেই শিক্ষার আমাদের যে বিভিন্ন পর্যায়ে, যেটা বললাম যে প্রাথমিক থেকে বিভিন্ন পর্যায়ে, সেটা তো আসলে মোটা দাগের আলোচনা। আজকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে সেশন জট এড়ানোর সেই বিষয়টাতে। আমি আপনাদের রয়েছেন আপনারা তিনজনই আমার সাথে আলোচনায় আবারও ফিরবো। সময় হলো একটা বিরতির। সম্মানিত দর্শক, ইভালি 21 রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ইভালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি অনলাইন পরীক্ষা ও সেশন জট এই শিরোনামে। আসবো অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে। স্যার, আপনি তখন বলছিলেন যে আপনিও প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেন এবং সেখানে ক্লাস যেগুলো হচ্ছে সেগুলো খুব ভালোভাবেই হচ্ছে এবং সেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আমি যদি খুব ভুল না করে থাকি, এই দেখা যাচ্ছে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো ইউনিভার্সিটি, আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি, সেখানে তারা শিক্ষকতা করে থাকেন। সেই যে তারা সেখানে শিক্ষকতা করছেন, সেখানে ক্লাসগুলো হচ্ছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ক্লাসগুলো হচ্ছে না। এবং বলা হচ্ছে এই কথাটাও শিক্ষার্থীদের পক্ষ থেকেও যে প্রাইভেট ইউনিভার্সিটিতে একটি বড় অঙ্কের তাদেরকে টিউশন ফি পে করতে হয়, যার কারণে তাদের ক্লাসগুলো শেষ করতে হবে, কারণ মাসে মাসে তারা এতগুলো টাকা দিতে পারবে না, কিংবা সেমিস্টার ফি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেই তাগিদ কম। সেই জায়গাটা থেকেও প্রাইভেটে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, পাবলিকে তেমন সেই শিক্ষকদেরই গুরুত্বটা কম। এটা আসলে কতটুকু মানে সত্যতা বহন করছে? জি, ধন্যবাদ আপনাকে। মোস্তফা মল্লিক যেটা বলছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির কথা, আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান থাকতে পারহ্যাপস ভেটেরিনারি ইউনিভার্সিটি ইজ দ্য অনলি ইউনিভার্সিটি, একমাত্র বিশ্ববিদ্যালয় যারা যা কিছু ভালো চেয়েছে মঞ্জুরি কমিশন তাদেরকে সহায়তা করেছে। এটা নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের যিনি নেতৃত্বে আছেন, যিনি ভাইস চ্যান্সেলর, তার উপর নির্ভর করে। যেমন ঢাকায় এখন আমরা যখন উনি বলেছেন ঢাকায় একটা পেট হসপিটাল করবেন, সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়ে গিয়েছি। যখন উনি বলেছেন কক্সবাজারে একটা হ্যাচারি করবেন, সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়ে গিয়েছি। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ায় না, এটা হচ্ছে ভিন্ন একটি প্রসঙ্গ। মূল প্রসঙ্গ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় নেতৃত্ব যারা থাকেন, নেতৃত্বে যারা থাকেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি তাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারে, জাহাঙ্গীর, আমার কোনো ইউনিভার্সিটির কোনো দুর্বলতা নাই, আমার ইউনিভার্সিটি পড়ার আর কোনো সুযোগ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি এই পরীক্ষা নেওয়া, ক্লাস নেওয়া এটা করতে পারে, আরো কিছু, হ্যাঁ আমি জানি টেকনিক্যাল ইউনিভার্সিটির পক্ষে এগুলো সম্ভব না। তো বুয়েটকে যদি আপনি ছাত্রদের পড়াতে চান, তাদের হাতে কলমে ল্যাবে থাকতে হবে, কিন্তু সব জায়গায় এটা সম্ভব নাও হতে পারে। কিন্তু যেটি নির্ভর করে, আমি বলতে বলতে হয়রান হয়ে গিয়েছি, আপনি দেখবেন পাবলিক ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে, আমি কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে মানে আঙ্গুল তুলছি না, কোন ওয়েবসাইটে ভার্চুয়ালি আপডেটেড না, আপ টু ডেট না। আমি অনেককে বুঝাতে পারি নাই। আমরা যে প্রতি বছর বা কিছুদিন পর পর যে র্যাঙ্কিং হয়, আমরা কোথাও থাকি না, তার একটি কারণ হচ্ছে যারা এই র্যাঙ্কিং গুলো করে তারা আমাদের দেশে এসে ডেটা কালেক্ট করেন, তারা ওয়েবসাইট দেখে, ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে। আপনি বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট গুলো দেখেন, দেখবেন যে এগুলি 5 বছর 10 বছর পুরনো হতে পারে। কিন্তু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রাইভেট স্কুল আছে, যাদের ওয়েবসাইট গুলো নিত্যদিন
এটা আপডেট করা হয়। ছাত্রদের সিরিয়াসনেসের কথা বলি, আমি গত সেমিস্টারে আমার এক ছাত্রী সে বললো যে সে ভেলোর ইন্ডিয়া থেকে ক্লাস করছে। আমি অবাক হয়ে গেলাম, তুমি ইন্ডিয়া থেকে কেন, ইন্ডিয়া ভেলোর কেন গেছো? বলেছে তার ফিজিক্যাল একটা চেক আপের ব্যাপার আছে। আমি ওখান থেকে তুমি ক্লাস করতে পারো? বলে হ্যাঁ স্যার, আমরা যে হোটেলে থাকি সেখানে ওয়াইফাই আছে, হসপিটালও আছে, তো সেখান থেকে সে ক্লাস করেছে। আমার এক ছাত্রী ছিল পার্বত্য চট্টগ্রামের একদম একটু পাহাড়ি ভিতরে অঞ্চলে, সেখানে ওয়াইফাই নাই, সেখানে কোনো মোবাইল ডেটাও কাজ করে না, সেখানে মোবাইল ফোনে কথা বলা যায় না। তার বাবা একটা ডিসপেন্সারি আছে শহরে, প্রতিদিন সকালে সে বাবার সাথে ডিসপেন্সারিতে চলে আসে, দোকানে চলে আসে, ওখানে বসে সে ক্লাস করে এবং সে প্রতিদিন ক্লাসে সে প্রথম ক্লাসে উপস্থিত হয়। হ্যাঁ, তো সুতরাং ছাত্রদের আগ্রহ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো, সেটা পাবলিক বলি আর প্রাইভেট বলি, স্কুল বলি আর কলেজ বলি, যারা নেতৃত্বে থাকেন একটা কথা মনে রাখতে হবে, এই সমস্যাটা কিন্তু একেবারেই অভূতপূর্ব একটি সমস্যা। একটা সমস্যা যখন অভূতপূর্ব হয় তার কিছু সৃজনশীল সমাধানের কথা চিন্তা করতে হয়। আমি এখানে একটা কথা বলবো, গত বছর যখন এইচএসসি পরীক্ষা ঠিক আগে আগে লকডাউনটা শুরু হলো, আমি সম্ভবত ইটিভিতে আরো একটা টিভিতে, আমি আর ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলাম, এখন উনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। হ্যাঁ, আমরা বলেছি যে এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা ইউজুয়ালি সেন্টার হয় কলেজে, সেন্টার হয় স্কুলে। আমরা স্ক্যাটার করে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজের গুলো স্কুলও হবে, বিশ্ববিদ্যালয় হবে, মাদ্রাসা হবে, প্রাইমারি স্কুল হবে, সমস্যা নাই, আপনার 2 ঘন্টা করে পরীক্ষা নেন, 2 ঘন্টা মাঝখানে ব্রেক দেন, শর্ট সিলেবাসে পরীক্ষা নেন। কিন্তু এটা আমাদের কথা তো কেউ মানে খুব পাত্তা দেয় নাই। এই ছাত্রগুলোকে প্রমোশন দিয়েছে, এখন বলছে যে অ্যাসাইনমেন্ট। আমি কদিন আগে, আমি বুধবার দিন প্রায় 15 দিন চট্টগ্রামে থেকে এসেছি, আমার বাসায় আমি 2-4 জন ছেলেকে ডেকেছি অ্যাসাইনমেন্ট বলে। অ্যাসাইনমেন্ট তো কিনতে পাওয়া যায়, অ্যাসাইনমেন্টের দোকান আছে, আপনি বলবেন কোন স্কুল কি ক্লাস, কোন ক্লাস, অ্যাসাইনমেন্ট ওরা করে দিবে। যারা প্রাইভেট শিক্ষকতা করতো, ওরা ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে কলেজে পড়তো, এখন তো ওদের প্রাইভেট টিউশনি নাই, ওরা এই অ্যাসাইনমেন্ট লিখে এই অর্জনটা করছে। সুতরাং আপনাকে কঠিন সমস্যা বাংলাদেশে, আমি 71-এর প্রজন্ম, আমি 71-এ দেখেছি আমাদের কি দুরবস্থা ছিল, সেখান থেকে আমরা উঠে এসেছি, কারণ আমাদের সেই সময় সৃজনশীল পন্থা, সৃজনশীল সমাধান বের করার মতন মানুষ ছিল। কিন্তু আমি খুব হতাশ হয়ে যাই মাঝে মাঝে, আমাদের এই সৃজনশীলতা প্রদর্শন করার ইয়াং জেনারেশনের মধ্যে যতটুকু আছে, আমার জেনারেশনের মধ্যে বোধহয় ততটুকু নাই। আমি এমনও জানি বিশ্ববিদ্যালয়ের একেবারে শীর্ষস্থানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আছেন, শিক্ষকরা আছেন, বয়স হয়ে গিয়েছে, ওনাদের দোষ দিয়ে লাভ নাই, এখনো আপনার ডিভাইস ব্যবহার করেন, এটাকে বলে অ্যানালগ ডিভাইস ব্যবহার করেন। তাকে দিয়ে আপনি কিভাবে চিন্তা করবেন যে স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে ক্লাস করবেন? এটা তো হবে না। সুতরাং আমরা প্রস্তুতিটা আমাদের নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুণ কীর্তন করছে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বেশ কটা, সবগুলো না, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, যেমন ভাবে প্রাইভেট স্কুল বন্ধ হয়ে গেছে অনেকগুলো। হ্যাঁ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের ট্রেনিং দিয়েছে, and it was open to all, অনেক বিশ্ববিদ্যালয়, নট যে শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ট্রেনিংটা নিতে পারবে। ট্রেনিং কিছুই না, আপনি কিভাবে গুগল মিটে ক্লাস করাবেন, কিভাবে জুমে ক্লাস করাবেন, কিভাবে পরীক্ষা নেবেন, আর যিনি অনলাইনে পরীক্ষা নেবেন তার ওই পরীক্ষার প্রশ্ন করার মতো তারও যোগ্যতা থাকতে হবে, তারও সৃজনশীলতা থাকতে হবে। আপনি যদি আউট অফ দ্য টেক্সট বই স্ট্রেট অ্যাওয়ে পরীক্ষা নেন, তাহলে সেই পরীক্ষা খুব বেশি অর্থবহ হবে না। যিনি পরীক্ষার প্রশ্নটা করবেন তাকেও সৃজনশীল। সেক্ষেত্রে অধ্যাপক আব্দুল মান্নান, এখন ইউজিসি, আমি শেষ করি। জি নিশ্চয়ই আপনি বলবেন। আমার মেয়ে কমনওয়েলথ স্কলারশিপ থেকে পাশ করে লেখাপড়া করে এসছে। তার ক্লাসে 18 জন না 19 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে বোধহয় 2-3 জন ছাড়া সবাই পিএইচডি স্টুডেন্ট ছিল, ওরা একমাত্র গ্রাজুয়েট স্টুডেন্ট ছিল। তাদের কোনো ক্লাসরুম পরীক্ষা হয় নাই, তাদের সব অ্যাসাইনমেন্ট করতে হয়েছে। একটা অ্যাসাইনমেন্ট করতে সময় দিয়েছে 7 দিন। আমার মেয়ে বলছে প্রতিদিন আমাকে 14 থেকে 15 ঘন্টা
ওই অ্যাসাইনমেন্টের পিছনে লাইব্রেরিতে বসে কাজ করতে হয়েছে। সুতরাং অ্যাসাইনমেন্ট দেওয়ার একটা সৃজনশীল পদ্ধতি খুঁজে বের করতে হবে। এটা ট্রেনিং দরকার হবে শিক্ষকদের, যারা লিখবেন তাদেরও ট্রেনিং দিতে হবে। আবার আমি মনে করি না যে কোনো সমস্যা অলঙ্ঘনীয়, হয়তো কিছু গলদ থাকবে, কিন্তু আমাদের কিছু করার নাই। এখন আমরা গলদের মধ্যে কাজ করছি না, অনেক কাজই তো করছি। আপনি ইচ্ছে করলে একটু আগে বলছিলেন দুধ কিনতে যেতে পারেন না, কিন্তু তাতে তো আপনার কার্যক্রম থেমে নেই। মোস্তফা মল্লিক যেভাবে আগে সব জায়গায় ঘোরাফেরা করতো সাংবাদিক বলে, তার একটু বাড়তি সুবিধা আছে, তারপরেও কিন্তু তার অনেক জায়গায় প্রতিবন্ধকতা আছে। সুতরাং আমাদেরকে এই সমস্যা থেকে সমাধান খুঁজে বের করার জন্য একটু সৃজনশীল চিন্তা করতে হবে, যেটাকে বলে আমরা ইনোভেটিভ চিন্তা করতে হবে। না হলে আমরা এর মধ্যে তিমিরে থেকে যাব, পরিস্থিতি গভীর থেকে গভীরতর হবে। আমি এমনও জানি আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ছেলে মেয়ে আমেরিকা, কানাডা, ব্রিটেনে পড়তো, তারা দেশে চলে এসছে, কারণ এখানে কোভিড খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। তাদের রুমমেটরা চলে গেছে একলা, এখানে এসে সে ওখানকার ক্লাস করেছে। সো আমাদেরকে এইসব ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে। নিশ্চয়ই সেই সশরীরে যে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা, আরিফা রহমান রুমা, আপনি তখন বলছিলেন যে তার আগে পুরো বিশ্ববিদ্যালয়ের, আমি যেহেতু আজকে আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে বিশেষভাবে কথা বলছি, শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনেটেড করে না, এবং বলছিলেন যে সেই এক ধরনের সমস্ত শিক্ষার্থীদেরকে জানানো যে তারা যেন এনআইডি সাথে নিয়ে এই যে নিবন্ধন করা। ভ্যাকসিনে যেটা হয়েছে এটা ইউজিসি সবাই এনআইডি কার্ড চেয়েছে এবং অলরেডি ইউজিসি তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে এবং তাদের কাছে পাবলিক ইউনিভার্সিটির ৪৫,৯১৬ জন এনআইডি কার্ডের ফটোকপি পাঠিয়েছে, আর প্রাইভেট ইউনিভার্সিটির হচ্ছে ১৯,৬৭৩ জন। এই শিক্ষক কর্মকর্তা, এই জায়গাটা আমি একটু যুক্ত করতে চাচ্ছি ছোট্ট একটা প্রশ্ন, যে অনেক শিক্ষার্থীরা তারা বলেছে, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় বর্ষে যারা রয়েছে, তারা এনআইডি এখনো পায়নি। মানে এনআইডি তারা যে যখন এই যে ভোটার আইডি সংগ্রহ করা, সেইটা তাদের নামের তালিকা উঠে সেই যে স্মার্ট কার্ড পাওয়া, সেটা তারা পায়নি। তাহলে তারা কিভাবে এই ভ্যাকসিনেটেড কার্যক্রমে অংশগ্রহণ করবে? অল্টারনেটিভ সুযোগ তো থাকতেই হবে, কারণ তার এনআইডি নাই, তার নিজে ভর্তির কোনো স্লিপ নিশ্চয়ই সেটা ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করে পাঠিয়ে দিলেই তো হলো, কারণ পাঠাচ্ছে তো ইউজিসি পাঠাচ্ছে, কিন্তু এটা ইউনিভার্সিটি পাঠাচ্ছে। সেরকম উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এটা হচ্ছে যখন এই ধরনের কর্তৃপক্ষ যেহেতু এখন পর্যন্ত এটা চলমান, এখনো কিন্তু শেষ হয়নি। আপনার স্টুডেন্ট তো অনেক, আমি মাত্র বললাম যে ৪৬,০০০ এদিকে আর এদিকে ১৯,৫০০ মতন, এটা হচ্ছে জাস্ট শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী মিলে কিন্তু এই সংখ্যা কেবল পাঠানো হয়েছে। সো এবং শিক্ষকদের অবশ্য যারা সিনিয়র তাদের ভ্যাকসিনেশন মানে হয়ে গেছে, আমার যেটা মনে হয় ভ্যাকসিন নিয়েছেন অনেকেই, কিন্তু এটা যেহেতু চলমান, একটা সমস্যা যখন সামনে পড়ে তখন হচ্ছে সমাধানের পথ মানুষ খুঁজে বের করে। তো যেহেতু আপনি এই সমস্যার কথা বলেছেন, তখন নিশ্চয়ই এটার একটা অল্টারনেটিভ ওয়ে ওনারা নিশ্চয়ই এটা বের করবেন। কিন্তু আমি ইউজিসি বলবার পরেও, ইউজিসি ডিভাইসের কথা বলবার পরেও, আপনার স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী একটা রূপরেখা প্রণয়ন করবার পরেও এখন পর্যন্ত সব পাবলিক ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্ট কিন্তু প্রিপেয়ার্ড না, মানসিকভাবে একেবারেই প্রস্তুত না। তো সেখানে স্যার যেটা বললেন, যেটার মাইন্ড সেট আপের ব্যাপার, আপনাকে ওটাকে ভেঙেই ফেলতে হবে। কিন্তু প্রশ্ন তো সেখানেই যে সেইটাও আবার কতটা দীর্ঘ সময় গিয়ে গড়াবেন, যেটা অলরেডি 1 বছর 4 মাস হয়ে গেছে যে তারা অটোপাস না দেয়ার এই ইভ্যালি ২১ রাতেই আব্দুল মান্নান স্যার অনেকবার বলেছেন, আমি ছিলাম সঞ্চালক হিসাবে, স্যার বলেছেন আমি যদি ভুল না করে থাকি যে অটোপাস যেন না হয়, সেন্টার বাড়িয়েও পরীক্ষা যেন নেওয়া হয়, কিন্তু তারপরেও কিন্তু সেই ধরনের প্রস্তাবনাগুলো এখনো আমরা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখিনি। ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার বিষয়টা, যে সেন্টার বাড়িয়ে যেটা ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার বিষয়টা এখনো, যে যেমন ডেল্টা ভ্যারিয়েন্ট তো খুবই রিস্কি, সো একটার পর একটা এরকম করে কিন্তু আসছেই। তো ওটা এই জন্য যে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে তাকে পরীক্ষা দিতে হবে, ওইখান থেকে সরে আসতে হবে। আপাতত আপনি অনলাইনে কার্যক্রম শুরু করেন যতদিন ভ্যাকসিন না দেওয়া হচ্ছে। আমরা এটা গত পরীক্ষায়, গত এইচএসসি পরীক্ষার আগে বলেছিলাম। হ্যাঁ আচ্ছা, এখন তো একটু পরিস্থিতি আরো খারাপ হয়েছে, এটা আরো ডেল্টা ভ্যারিয়েন্ট চলে এসেছে। জি, দেখা যাবে যে আবার একটু পরিস্থিতি ভালো হলো, আবার যে কি আসবে, এটা তো একেবারেই অনিশ্চিত একটা জীবনের দিকে আসলে আমরা চলে এসেছি এরকম একটা পরিস্থিতিতে। আবার স্যার বলছিলেন যে সব শিক্ষক আসলে ডিভাইসটা ইউজ করতে পারেন কিনা, আমার মনে হয় এই সংখ্যা বোধহয় খুব বেশি হবে না স্যার।
যদি এমন হয় কিন্তু স্যার যেটা বলেছেন সেক্ষেত্রে আমি এখানে একটু যুক্ত করতে চাই, ইউজিসির যে একটা নির্দেশিকা ছিল যেটা শিক্ষা মন্ত্রণালয়, সেই শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশিকা মানে পাঠানো হয়েছে ইউজিসির পক্ষ থেকে যে কিভাবে অনলাইন পরীক্ষা কার্যক্রম চালানো যেতে পারে, সৃজনশীল পদ্ধতির কথা বলা হয়েছে, এমসিকিউর কথা ভাবা হয়েছে, মৌখিক পরীক্ষার কথা ভাবা হয়েছে। কথা বলি, জি একটা খুব সমস্যার পরিপত্র জারি হয়নি, এটা আমি অসংখ্যবার বলি, আমি আবারও বলছি যে আমাদের দেশে আজকে যে ধরেন কেমিস্ট্রির একজন স্টুডেন্ট অনার্স মাস্টার্স করলো, এক সপ্তাহ পরে সে ইউনিভার্সিটির টিচার হয়ে গেল, এক মাস পরে ইউনিভার্সিটির টিচার হয়ে গেল। টিচিং এর তার কিন্তু কোনো রকম কোনো ট্রেনিং হয়নি, সে জানে না কেমন করে ইভালুয়েট করতে হয়, সে যেমন জানে না যে কেমন করে অ্যাকচুয়ালি পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়, কেমন করে ক্লাস নিতে হয়, কেমন করে কোশ্চেন করতে হয় বা এই টুলসগুলো তৈরি করতে হয়। সো যার ফলে এখন এই শিক্ষকদেরই আমার মনে হয় সাথে ট্রেনিংটা খুবই জরুরি। যেমন ইউজিসি শুরু করেছে, আমি নিজে ইউজিসির মানে টিচার্স কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আন্ডারে আমি যেমন কুমিল্লা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর লেকচারারদের আমি ওদের 3টা সেশন নিয়েছি। তো যেহেতু টিচাররা আসলে অনেক ব্রিলিয়ান্ট থাকে, তাদের ক্যাচ করতে কিন্তু সমস্যা হয় না। সো এই যে আপনি ইভালুয়েট যে করবেন বা আপনি মেজার করবেন, তো সেই ওয়েটা তো আপনাকে জানতে হবে আপনি অনলাইনে কিভাবে করবেন। যেমন স্যার বলছিলেন অ্যাসাইনমেন্ট কিনতে পাওয়া যায়, আমি এমন অ্যাসাইনমেন্ট কেন দিব যেটা কিনতে পাওয়া যাবে, যেটা বই দেখে দেখে লেখা যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরকমটাই হচ্ছে না, আমি সেটা বলছি যে কেন তাহলে আমার এইটা আমি অ্যাসাইনমেন্ট এমন কেন দিব না যেটা বই থেকে হুবহু লেখা যাবে না, যেটা ওরকম বাজারে কিনতে পাওয়া যাবে না। তা আমার এই যে সৃজনশীলের কথা আমি যেহেতু বলি, তো সেই সৃজনশীলের সে পদ্ধতি অ্যাপ্লাই করে আমার কি হয়েছে। আর আমরা যেহেতু ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলছি, তো ইউনিভার্সিটিও কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে স্যারের মেয়ের কথা বলছিলেন যে একটা স্টুডেন্টকে খুব দারুণভাবে অ্যাকচুয়ালি ইভালুয়েট করা যায়, কারণ তার পুরো ইভেন একটা পুরো সিলেবাসটাই কিন্তু কভার করা যায় একটা অ্যাসাইনমেন্ট দিয়ে, আসলে সে কি পেয়েছে। কারণ আমরা যখন একটা এডুকেশনে একটা কন্টেন্ট দেওয়া হয়, সেই কন্টেন্টটা কেন সে অ্যাচিভ করবে সে কিছু উদ্দেশ্য কিন্তু আগে থেকে ফিক্সড করা থাকে, যে এইটা সে যখন জানবে, এটা জানার ফলে তার এই চেঞ্জ হবে, সে এই জিনিসগুলো বুঝবে, জানবে, দেখবে, শিখবে। সো ওইভাবে যদি আমি অ্যাসাইনমেন্টটা ওইটা মাথায় রেখে করি, তাহলে কিন্তু যে হুবহু মুখস্থ করে লিখে দেওয়ার কোনো সুযোগ থাকে না, আর স্টুডেন্টের আগ্রহ অনেক বাড়ে, ইন্টারেস্ট অনেক বাড়ে। কিন্তু তার আগে তাকে আসলে ব্রিফও করতে হবে এই বিষয়ে, হঠাৎ করে একটা জিনিস আপনি অ্যাপ্লাই করলে হবে না। এবং 1 বছর 4 মাস বা 5 মাস চলে গেছে সময়, মানে এখনো যদি টিচার যারা আছেন বা দেখছেন শুনছেন এই বসে থাকেন, এটা এবং বাচ্চারাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে গেছে অনেকে, আমরা নানা ধরনের কথাও তো শুনছি যে ঘরে ঘরে ছোট বাচ্চাদের তো হচ্ছে, আমরা দেখছি যে ডিভাইসও তাদের আসলে অন্য ধরনের আসক্তি তৈরি হয়েছে। আর যারা একটু বড়, যারা ইউনিভার্সিটিতে, তারা কি করবে ঘরে বসে বসে, কোনো কাজ নাই, কোনো পড়াশোনা নাই, কিছু মানসিক সমস্যা থেকে এক ধরনের সুইসাইড টেন্ডেন্সিও বেড়ে যাচ্ছে। আপনার কাছে আসবো, মোস্তফা মল্লিক রয়েছেন, ঘুরে আসতে চাই তার কাছ থেকে। মোস্তফা মল্লিক, এই যে বিভিন্ন পরীক্ষা নিয়ে ভাবা হচ্ছে, পরীক্ষার পদ্ধতি অনলাইনে, সেই পরীক্ষা পদ্ধতিগুলো নিয়ে শিক্ষার্থীরা কেমনটা ভাবছেন বা ক্লাসগুলো নিয়েও কেমনটা ভাবছেন? বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্লাস নেওয়া হচ্ছে, মেসেঞ্জারে ক্লাস নেওয়া হচ্ছে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুমে ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সাধারণত কোনটা বেশি পছন্দ করছে? তাদের পছন্দের তালিকা জানার সুযোগ হয়েছে কিনা আপনার? পছন্দের তালিকা বলতে আমার কাছে তো আসলে অনেক শিক্ষার্থী তো অনেক না, প্রাথমিক থেকে শুরু করে একেবারে মাস্টার্স। জি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথাই যদি আপনি বলতেন। আমি একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পড়শি যে শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 1/4 কিলোমিটার অথবা 1 কিলোমিটারের মধ্যে। তাদের প্রধান শিক্ষক আমাদের বলছিলেন যেখানে বেশিরভাগই পড়তে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, তো তাদের আসলে ডিভাইসিং। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কত শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে, তো তারা 2 মাস আগে রিপোর্ট হচ্ছে তাদের সেই সংখ্যাটা হচ্ছে 20%। তো এটা তো আসলে একেবারেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের একদম পাশে 21শে টেলিভিশনের একেবারে গা লাগোয়া, আমাদের চ্যানেল আই থেকে সামান্য একটু দূরে। এই যদি হয় তার অবস্থা, তাহলে উখিয়া, বরগুনা, পটুয়াখালী, পাথরঘাটা, তার যে কি অবস্থা মোটা দাগে আমরা আসলে বুঝতে পারি। পরীক্ষা পদ্ধতি আমরা এতদিন ধরে বলছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার পরে তাদের শ্রেণী কার্যক্রম শুরু করা হবে। এখন দেখুন এই যে নতুন করে সুরক্ষা.gov.bd যেখানে টিকা কার্যক্রমের জন্য নিবন্ধন করা হবে, আপনি যদি সেটা ক্লিক করেন তাহলে একদম প্রথমেই দেখবেন সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দ্বিতীয়তে দেখবেন চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রছাত্রী,
একদম শেষ ধাপে গিয়ে দেখবেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহের ছাত্রছাত্রী গেল কত শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকে? মাত্র 1,15,000। সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জগন্নাথ সবকিছু মিলে আমাদের হলের সংখ্যা কয়টা? মাত্র 90টা। তো তাদের মাত্র টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আপনার সঙ্গে এই অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার আগে আমাকে ফোন করেছিল ঢাকা কলেজের এক শিক্ষার্থী, তার ফোনটা রেখেই আমি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলল যে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কাছে তারা প্রশ্ন করলেন, ভিসি না তাদের যে সমন্বয়ক, তাদের কাছে প্রশ্ন করলেন যে স্যার আমরা তো সুরক্ষা অ্যাপে টিকার জন্য আমাদেরকে দেওয়া হয়নি, আমরা কি করতে পারি? বলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করো। বলে স্যার আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ না। গেল ফোনটা রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বললেন যে কি আশ্চর্য ব্যাপার, তুমি কি নতুন পড়ো নাকি? তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গেছো আরো অনেক বছর আগে। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন পর্যন্ত আমরা আমাদের সরকারি অ্যাপ যেখানে টিকা দেবে সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারিনি। আপনাকে বলে রাখি, তিতুমির কলেজে লেখাপড়া করে 50,000 শিক্ষার্থী, ঢাকা কলেজে লেখাপড়া করে 30,000 শিক্ষার্থী, মিরপুর বাংলা কলেজে লেখাপড়া করে 25,000-এর উপরে শিক্ষার্থী। এর বাইরে সরকারি শিক্ষার্থীদের, সরকারি 47টার কথা বললাম, তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বললাম। এর বাইরেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু মাদ্রাসা আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাদের যেসব শিক্ষার্থীদের সামনে আমি কথা বলেছি তারা বারবার একটি কথাই বলেছেন যে এই আপনি 21শে টেলিভিশন যখন ইন্টারনেট প্যাকেজ কিনবেন তখন নিশ্চয়ই আপনি সেটা বাণিজ্যিক ভাবে কিনবেন, কিন্তু আমার বাচ্চাটা উদয়নে পড়ে, আমার বাচ্চা যখন ইন্টারনেটের প্যাকেজ কিনবে তখন উদয়নের আইডিটা দেওয়ার পরেই তো এটা ফ্রি হওয়া উচিত, নাহলে টেলিটক কেন থাকবে আপনাদের জন্য? শিক্ষার্থীরা তাই বলছে। আপনি তো আমাকে 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত সরকার বই ফ্রি দিচ্ছে। বিশ্বের যে কয়টি দেশ বই ফ্রি দেয় তার মধ্যে বাংলাদেশ অনন্য একটা উদাহরণ তৈরি করেছে। এবং বলা হয়ে থাকে বাংলাদেশের যে বিভিন্ন সাফল্য রয়েছে, এই যে 99% শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়, এর অন্যতম কারণ হচ্ছে উপবৃত্তি এবং এই ফ্রি বই। তাহলে সেই দেশ কেন আপনার ফ্রি দিতে পারবে না ইন্টারনেট? যারা যারা ক্লাস করছে তারা তাদের নিজের স্কুলের আবার ইন্টারনেটে দিচ্ছে। তারা বলছে যে জুম হোক, অনলাইন প্ল্যাটফর্ম হোক, এমনকি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ যেটাই হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠানে 5,000 জন শিক্ষার্থী পড়ে, ভিকারুননিসায় কতগুলো পড়ে? 10,000 পড়ে। আপনি সেই 10,000-এর শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের জন্য 400 কে আপনি জায়গা দিতে পারবেন না? বাদ দেন 400, এসএসসি পরীক্ষার্থীর 150 জনকে আপনি আপনার 12,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ক্যাম্পাসে আপনি 150 জন পরীক্ষার্থী দিতে পারবেন না। পরিস্থিতি বিশ্লেষণ, এই পরিস্থিতি বিশ্লেষণে আমাদের একটা ভয়ঙ্কর রকমের দুর্বলতা রয়েছে। এই যে আমি যে ভেটেরিনারি ইউনিভার্সিটির কথা বলেছিলাম, মান্নান স্যারের কথা একাধিকবার সে বলেছেন, নেতৃত্ব একটা বড় ব্যাপার। কয়দিন ক্লাস হয়? 6 দিনে কয় ঘন্টা আমরা ক্লাস করি? এখন পর্যন্ত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কি বলেছে তোমরা আমাদের মূল্যায়ন, আমি তোমাদেরকে মূল্যায়ন করব কে কয় ঘন্টা ক্লাস করলো? করে নাই তো। সেইখানটাতেই আসলে সেই যথাযথ কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব রয়েছে কিনা, রয়েছে একদম শেষ পর্যায়ে আসলে আজকের আলোচনায়। অধ্যাপক আব্দুল মান্নান স্যার, আপনার কাছে আসতে চাই। এই যে আমাদের আসলে সদিচ্ছা ছিল না বলে আমরা কেন্দ্র বসাতে পারিনি, যেটা আপনি বারবার বলেছেন, অটো পাস আমরা দেখলাম, কিন্তু সেই অটো পাসের পরে যদি এখন আমরা অ্যাডমিশন টেস্টের কথা বলি, ভর্তি পরীক্ষায় এসে 2020-21 অর্থবছর বলছি শিক্ষাবর্ষের যেটা রয়েছে ভর্তি পরীক্ষা, সেটা এখন পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেটা নিতে পারেনি। অধিকাংশ শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষা করছে। তারা একটি ভর্তি পরীক্ষা দিবে, সেখানে ভর্তির সুযোগ পেলে তারা ভর্তি হবে, না হলে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে। সেই জায়গাটা একটা অনিশ্চিত জীবন নিয়ে তারা ঝুলে আছে। এবং 20-21 যে শিক্ষাবর্ষ, সেটা তো আসলে শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেশন জটে তো আমরা আরো ভয়াবহ আকারে পড়ে যাচ্ছি। এই ভর্তি পরীক্ষাগুলো কত দ্রুততার সাথে নেওয়া জরুরি, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আসলে আমি মঞ্জুর কমিশনে থাকতে এটা আমার বাবা নেওয়ার কিছু নাই, এটি মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি নির্দেশে আমরা চেষ্টা করেছি সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে। জি, সফল হয়েছে শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়, 8টি কৃষি বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে, মহামান্য রাষ্ট্রপতি আমাকে আমার কাছে জানতে চেয়েছেন কি করলেন। আমি বললাম স্যার আমরা তো চেষ্টা করছি, আমাদের কথা তো কেউ শুনে না। বলে যে সবাইকে আমার এখানে নিয়ে আসেন, আমি তাদের সাথে কথা বলবো। দুঃখের সাথে বলতে হয়
আমি মহামান্যর সামনে বঙ্গভবনে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের নিয়ে গিয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা ছিল ভিন্ন, পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। আমি খুবই হতাশ হয়েছি, একটি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, আমি কোনো উপাচার্যর নাম করতে চাই না, তিনি মহামান্যর সামনে বলছেন আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নাই। আরে আপনার ভর্তি পরীক্ষা নিয়ে সমস্যা আছে তো কেউ বলে নাই, আমরা বলেছি সমন্বিত ভর্তি পরীক্ষা। মহামান্য বলেছেন এটা, আমি তো নচ্ছার, আমি তো কেউ না। আচার্য বলেছেন, আচার্য বলা মানে এটা অর্ডার। উনি উঠে বললেন যে আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের ভর্তি পরীক্ষা আমরাই নিব। আরেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন আমরা আমাদের ভর্তি পরীক্ষা আমরাই নিব এবং আমরা আমাদের ক্যাম্পাসের বাইরে কোনো ভর্তি পরীক্ষা নিব না। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে ওই মাইন্ডসেট, ঘুরে ফিরে মাইন্ডসেট। পৃথিবীর বহু দেশে, আমার কমপক্ষে অনেক দেশ, 100টা না হলেও কাছাকাছি দেশে বা শহরে যাওয়ার সুযোগ হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার সুযোগ হয়েছে, কিন্তু আমি আমাদের মতন এমন ভোগান্তিমূলক ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা কোথাও দেখি না। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও এরকম ভোগান্তিমূলক পরীক্ষা নাই, পরীক্ষা পদ্ধতি নাই, মালয়েশিয়াতে নাই, সিঙ্গাপুরে নাই। আমরা কিন্তু ক্ষুদ্র স্বার্থে এটাকে জিয়ে রেখেছি। আমি বলতে বাধ্য হচ্ছে এটা, যেহেতু আমি ওই প্রসেসের মাধ্যমে এসছি, আমি চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা অভিপ্রায় ব্যক্ত করেন, এখন একটা রেওয়াজ হয়ে গেছে, উনি বললে কি আর না বললেও কি, যার মতন কাজ করে। মহামান্য রাষ্ট্রপতি যেখানে বলছেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেন, কিন্তু এই কথাটা কেউ শুনলো না। শেষমেশ আমরা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে কনভিন্স করতে পেরেছি, ওরা এবারও নিয়েছে। একদম শেষ পর্যায়ে রয়েছে স্যার, শেষ করতে হবে। আমি শেষ কথা এটাই যুক্ত করতে হবে, যে যুক্ত করব আমাদের শিক্ষার সাথে, শিক্ষা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে তাদেরকে, যারা শিক্ষাবিদ আছেন, শুধু বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষকরা না, যারা শিক্ষাবিদ আছেন, যারা রিটায়ার করে চলে গিয়েছেন, এই যে 7 কলেজের যে ছাত্রদের ভোগান্তি দেখলে আমার খুব কষ্ট হয়, কারণ আই ওয়াজ পার্ট অফ দি প্রসেস আনউইলিংলি। এখানে আমি মুস্তাফা মল্লিক আর রুমা আছে এখানে, তাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, এটা আনউইলিংলি আমি করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তাদের অবস্থান দেখে এখন ওই যে বললে ঢাকা বিশ্ববিদ্যালয় গেল, জাতীয় বিশ্ববিদ্যালয় যাও, জাতীয় বিশ্ববিদ্যালয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওরা না ঘরকা না ঘাটকা, এই ভোগান্তি তো ওরা ডিজার্ভ করে। শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান স্যার আপনাকে। আরিফা রহমান রুমা, একেবারেই আমি 30 সেকেন্ডে হয়তো আপনার কাছ থেকে উত্তরটি দিতে চাচ্ছি, যে এই যে আমাদের শিক্ষা খাতের যে এখন যে দুর্গতি আমরা পোহাচ্ছি সেশন জট, সেখান থেকে পরিকল্পনা হচ্ছে শিক্ষা উত্তরণের পরিকল্পনা বাস্তবায়ন, এই দুইটার সমন্বয় কত দ্রুত সময়ে হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমাদের কিন্তু কয়েকটি ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে। তাদের কাজটা কি? তারা তো এই যে আমাদের যে আপৎকালীন সময়, এতদিনে যেহেতু 1 বছরের বেশি হয়ে গেছে, একটা গবেষণামূলক একটা প্রতিবেদন কিন্তু বের হওয়া উচিত ছিল। স্যার আছেন যেহেতু এখানে, স্যারও শুনছেন যে আমরা আসলে এখান থেকে আসলে কিভাবে উত্তরণ হতে পারি। তারপর আপনি ভর্তি পরীক্ষার কথা বলেন, পৃথিবীর নামি দামি যে ইউনিভার্সিটিগুলো, সেখানে কি ফিজিক্যালি যে ভর্তি পরীক্ষা দিতে হয়? এখানে বসে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাচ্ছে না, আমরা কেন সেই প্রক্রিয়ার ভিতরে এতদিনে গেলাম না? আমাদের তো একটা সেশন এরা কিভাবে কি করবে? অলরেডি 1.5 বছর 2 বছরের মধ্যে কিন্তু আমরা ঝুলে গিয়েছি। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা আবার ঠিকই হয়ে গেল না, সেটাই তো, অন্যরা পারছি না কেন? তারপর যে স্যার যে সমন্বিত ভর্তি পরীক্ষার কথা বললেন, যে কেন রাজি হয় না আমরা সবাই জানি, বলতে অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, পাবলিক সার্ভিস কমিশনের ভর্তি পরীক্ষা হলো না, এটা আসলে এটা প্রেসার ক্রিয়েট করতে হবে। এখন যেটা মনে হচ্ছে স্যার চাপ দিতে হবে যে এটা আসলে এই কদিনের ভিতরে তোমাদের কভার করতে হবে। এবং মুস্তফা ভাই বলছিলেন যে ইন্টারনেটের কথা, আপনি জানেন কিনা যে বিডিডানের মাধ্যমে কিন্তু ইউজিসি আমাদের যে মোবাইল কোম্পানিগুলো আছে খুবই সামান্য, মাসে 100 টাকা 120 টাকা যে উপায় হোক না কেন, এখন পর্যন্ত কোনোটাই কার্যকর হয়নি। যতগুলো হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, মোবাইল দেয়া, স্বল্প মূল্যে মোবাইল দেয়া, স্বল্প মূল্যে ইন্টারনেট, এগুলো কোনোটাই মাঠ পর্যায়ে কার্যকর হয়নি। আমার ছেলে উদয়নে পড়ে, দুইটা ছেলে, ওদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। না, ইউনিভার্সিটির কথা বলছি, আমরা ইউনিভার্সিটির কথা বলছি, স্কুলের কথা বলছি না, ইউনিভার্সিটির কথা বলছি। ইউজিসি টাকাও কিন্তু বরাদ্দ দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হচ্ছে আসলে ইনিশিয়েটিভ ঘুরে ফিরে এসে আসলে সব শেষে এই কথাটাই দাঁড়াচ্ছে যে অনেক পরিকল্পনা হচ্ছে কিন্তু সেটার বাস্তবায়ন হচ্ছে না। এবং আজকে আমাকে শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আরিফা রহমান রুমা আপনাকে, ধন্যবাদ
অধ্যাপক আব্দুল মান্নান স্যার আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা পন্ডিকে আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করলাম শিক্ষা খাতের যে দুরবস্থা তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের পথ কতটা খুঁজে পাওয়া সম্ভব এবং সেটা দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করলাম। বিশেষভাবে আলোচনা করলাম আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়গুলো যে অবস্থা, সেখানে সেশন জট এবং সেশন জট থেকে সেই ভয়াবহ যে রোগ বলা হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের সেশন জটটাকেই বলা হয় একটা মহামারী, সেই মহামারী থেকে বের হওয়ার জন্য অনলাইন ক্লাস, পরীক্ষা, সেগুলো যত দ্রুততার সাথে নেওয়া সম্ভব সেগুলো কিভাবে করা যেতে পারে সেই নিয়েই আসলে এখন বেশি ভাবতে হবে এবং সেখান থেকে বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। আমরা খুব দ্রুতই সেই আশার আলো দেখতে পাবো, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি ইভ্যালি 21 রাতের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।